গ্যালাক্সি A30 এখনো কিন্তু ভিডিও অফ করোনি। আমরা কিন্তু এরপর যেটা করব, সজল মন্ডল, না ঠিক আছে, গ্যালাক্সি A30 রিনেমও করনি, আর যারা শেখ রনি বলে ঢুকছো সেও কিন্তু রিনেম করনি। আমি চাইছি তোমাদের স্কুলে যে নাম ব্যবহার করো তোমরা সেই নাম দিয়ে ঢুকবে। রেডমি দুটো দেখতে পাচ্ছি, যে আজকে ফার্স্ট ক্লাস, আর দেরি করবো না। তোমরা যেটা বললাম সেই নিয়ম কানুন গুলো পরের ক্লাস থেকে নিশ্চয়ই মেনে চলবে। বেশ, যেটা বলার সেটা হচ্ছে যে এখনো সকলে ঢোকা হলো না, এখনো ঢুকে যাচ্ছে গ্যালাক্সি On7 Pro উইদাউট রিনেমিং। আমি বারবার বারণ করছি যে এই নামে কিন্তু ঢুকতে আর ঢুকতে দেবো না। যদি নিজে না পারো বাড়ির কারো সাহায্য নিয়ে ঢোকো। আচ্ছা, নেক্সট যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে ক্লাস চলেছিল ছুটির আগে, সেই ক্লাসে আমরা লাস্ট আলোচনা করবার সুযোগ পেয়েছিলাম আর্কিমিডিস প্রিন্সিপাল খানিকটা, এবং কেউ কেউ আর্কিমিডিস প্রিন্সিপাল সম্বন্ধে জানতে চেয়েছিলে। আমি তোমাদের ক্লাস 8B এর গ্রুপে একটা বড় লেখা পাঠিয়েছিলাম, যে লেখাটায় আর্কিমিডিস প্রিন্সিপাল এবং তৎসংলগ্ন বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল নিয়ে যদি পরে সুযোগ পাই আবার আলোচনা করব। আমরা আপাতত আজকে নতুন বিষয়, সেই নতুন বিষয়ে চলে যাচ্ছি। সেই নতুন বিষয় হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের আগে আর কিছু আছে কিনা একবার জাস্ট আমি ভেরিফাই করে নিই। না, এরপরে তোমাদের যে বিষয়টি আছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশনের ক্ষেত্রে গ্র্যাভিটেশন শব্দটা তোমরা আরো ছোটবেলা থেকেই পরিচিত। বাংলায় বললে যেটাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ কি না, এই পৃথিবী বা এই মহাবিশ্বে বস্তু কাকে বলে? হোয়াট ইজ দ্য বডি? না, বস্তু হচ্ছে সেইটাই যার মাস আছে, ভর আছে। তাহলে ভর থাকলে তার কি হবে না, ভর থাকলে সেই ভর বিশিষ্ট বস্তু পরস্পরকে দেখা যায় আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে। যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, যে ফোর্স দিয়ে আকর্ষণ করে, যে বল দিয়ে আকর্ষণ করে, সেই বলটিকে বলা হয় মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্স মহাবিশ্বের যে কোনো বস্তুকে পরস্পরের দিকে আকর্ষণ করে, এর কোনো কিন্তু বিকর্ষণ নেই। অর্থাৎ এই ফোর্স কিন্তু তোমাদের কোনো সময় বস্তুগুলোর মধ্যে বিকর্ষণ ঘটায় না, রিপালশন ঘটায় না। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ। এবং এই ফোর্স থাকবার জন্য কোন প্রপার্টি দরকার? সেটা হচ্ছে তোমাদের মাস বা ভর। বস্তু ভর থাকলেই বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। কি হিসেবে আকর্ষণ করবে না, মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করবে। আচ্ছা, ক্লাসের মাঝে বারবার এই 1% ইজ ওয়েটিং, 2% ইজ ওয়েটিং, এই করতে গিয়ে তাদেরকে জয়েন করাতে গিয়ে কিন্তু ক্লাসটা ডিসরাপশন হচ্ছে। আমরা কিন্তু শুরু করে দেওয়ার পর ওই 10-15 মিনিটের মধ্যে যে ঢুকলে তারপরে কিন্তু কেউ যদি ডিসকানেক্ট হয়ে যাও তাদের কি উপায় আমি পরে বলে দেবো, তারা ঢুকতে পারার চেষ্টা করবে না। এটাতে খুব সমস্যা হচ্ছে। মানে আমি বারবার কম্পিউটার স্ক্রিনে পার্টিসিপেন্টস লিস্টে নজর পড়ছে এবং সেখানে দেখছি যে একজন একজন করে বসে আছে। কোয়েল সরকার, ভিডিও অফ করো। গ্যালাক্সি A30 সম্ভবত
নামটা ভুলে যাচ্ছে। গ্যালাক্সি A30s, তুমি তোমার ভিডিও অফ স্যার করো। রাজদীপ, হ্যাঁ রাজদীপ, রাজদীপ ভিডিও অফ করো। রাজদীপের মুখ দেখবার দরকার নেই। গ্যালাক্সি এখানে CD858353 ভিডিও অফ করতে হবে। বারবার এই অ্যাডমিট করতে হচ্ছে। CD8353। আচ্ছা বেশ, এখনো জয়েনিং এইরকম ভাবে চলতেই থাকলে পড়াতে পারবো না। এটা কি অমিত স্যার? CD8353 অমিত স্যার দেখছেন মনে হচ্ছে। বেশ, পার্টিসিপেন্ট সার্টিফিকেট। আচ্ছা, আমরা আবার টপিকে ফিরে আসি। গ্র্যাভিটেশন। আমি একটা ছবি আঁকি প্রথমে, আগে দেখো। এইখানে ধরো একটা মাস পয়েন্ট, এখানে একটা মাস পয়েন্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে সোজা কথায় এখানে একটা বিন্দু ভর বসে আছে, এই বি তো একটা বিন্দু ভর বসে আছে। এই বিন্দু ভরটার মাস বা ভর হচ্ছে m1, এই বিন্দু ভরটার মাস হচ্ছে m2। এদের মধ্যে যে দূরত্ব হচ্ছে r। এই অবস্থায় এরা পরস্পরকে কতটা বল দিয়ে আকর্ষণ করবে? যে বল দিয়ে আকর্ষণ করবে সেই বলটা হচ্ছে কে কথা বললে? কে কথা বললে? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন একদম ডাইরেক্ট চলে আসছি। নিউটন কি বললেন? নিউটন বললেন যে দুটো পয়েন্ট মাস, এই মহাবিশ্বে দুটো পয়েন্ট মাস, যে দুটো পয়েন্ট মাস থাকে সেই পয়েন্ট মাসগুলো পরস্পরের সঙ্গে কি করে না, তারা পরস্পরের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা তাদের মাসের প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ সোজা কথায় m1 হচ্ছে এ বিন্দুতে যে মাসটা বসে আছে, যে ভরটা বসে আছে, তার মাস হচ্ছে m1। বি বিন্দুতে যে বস্তুটা বসে আছে তার মাস হচ্ছে m2। এদের মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স, সেটা হচ্ছে r। সেই r দূরত্বে থাকা অবস্থায় এই যে মহাকর্ষীয় বল, এই মহাকর্ষীয় বলটা হচ্ছে m1 m2 এর সঙ্গে সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল if r is constant। অর্থাৎ বাংলায় লিখলে দাঁড়ায় যদি r ধ্রুবক হয়, যদি r ধ্রুবক হয়। এছাড়াও AP is proportional to 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। যদি m1 and m2 are
কনস্ট্যান্টস, অর্থাৎ যদি m1 এবং m2 ধ্রুবক হয়। আচ্ছা, এই দুটোকে একসঙ্গে যদি জোড়া হয় তাহলে আমরা যে সম্পর্কটা পাই সে সম্পর্কটা হচ্ছে f সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার। এখন বই খোলার দরকার নেই, তোমাদের প্রত্যেকের কাছেই নিশ্চয়ই পেন পেন্সিল বই খাতা আছে, জাস্ট বোর্ড ওয়ার্কটা কপি করবে, কিন্তু পরে নাহলে বই খুলে মানে যখন পড়তে বসবে তখন না হলে বুঝতে সমস্যা হবে। এই সম্পর্কটা বুঝতে পারছো, কোনো সমীকরণ নয়। এই সম্পর্কটাকে সমীকরণের চেহারা দেওয়ার জন্য কি দরকার? একটা ধ্রুবক দরকার, একটা কনস্ট্যান্ট দরকার। এই জিনিসের আগেও এসছে, জানো। স্যার 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 বলছি এখন লাইটটা পড়ছে। বেশ, লাইট পড়ছে এই জায়গাটা, তাই তো? আমি এখানটা আড়াল করে দাঁড়ালে দেখতে পাচ্ছ এবার? এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই কি লিখেছি। আচ্ছা, আমি যেখানটা লাইট পড়ছে না সেই দিকটা লেখার চেষ্টা করছি। দেখো এবার f proportional to m1 m2 by r square, এই সম্পর্কটা সকলে দেখতে পেয়েছো। এইটাকে যদি ধ্রুবক দিয়ে সমীকরণের চেহারা দিতে হয়, ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করি বা ক্যাপিটাল জি ব্যবহার করা হয়। অর্থাৎ যে কনস্ট্যান্টটা নিয়ে এলাম সেটা হচ্ছে ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জিটাকে বলা হয় ইউনিভার্সাল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বাংলা করলে দাঁড়ায় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক নামটা নিয়ে কোনো আপত্তি নেই, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কারণ আমরা গ্র্যাভিটেশনারি এক্সপ্রেশন বা রাশিমালা পড়ছি। তার সঙ্গে আরেকটা টার্ম ব্যবহার করেছি ইউনিভার্সাল, বাংলা করলে দাঁড়ায় সার্বজনীন। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে সার্বজনীন কেন? সার্বজনীন এই কারণে যে আমরা এই ধ্রুবকের মান, ধ্রুবক তো বুঝতে পারছো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা কোনো বদল হয় না তাকে ধ্রুবক বলে, কিন্তু এই ধ্রুবকটার এমনই বৈশিষ্ট্য এই মহাবিশ্বে, অর্থাৎ তুমি যদি পৃথিবীর বাইরেও যাও, ছাদে যাও বা অন্যান্য কোনো গ্রহে মানুষ যদি পা রাখতে পারে সেখানেও যদি যাও, মহাশূন্যে যদি যাও, সেখানেও কিন্তু এই ধ্রুবকটার যা মান সেই মানটাই কিন্তু বজায় থাকবে, মানটা কিন্তু পাল্টাবে না। সেই মানটা যদি তোমার সেই মানটা আমরা মনে রাখতে চেষ্টা করব, মনে রাখতে না চেষ্টা করলেও তোমাদের চলতে পারে, কারণ সেই মানটা তোমাদের হয়তো পরবর্তীকালে দেখবে যে অঙ্ক করতে চলেছ সেই অঙ্কে সাপ্লাই করে দেওয়া আছে, সেই মানটা তোমাদের বইতেও দেওয়া আছে, তাও আমি একবার লিখে দিচ্ছি। এই জি এর ভ্যালু হচ্ছে 6.67 into 10 to the power -11। এরপর একক আছে কিছু একটা, এককটা লিখলাম না। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে একক কি হবে, এককটা কি যদি জানতে চাই তাহলে আমরা এই বাঁদিকের অংশটা ইউজ করি। দেখো আমাদের সম্পর্ক পেয়েছি আমরা f equal to g m1 m2 by r square। তাহলে কোনাকুনি যদি গুণ করে দাও f r square equal to g m1 m2, তাহলে কি দাঁড়ালো g equal to f r square। কে কথা বলছো? প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার 6.67 হবে। 6.67 হবে, 6.67। এটা পয়েন্টটা দেখতে পাওয়া যাচ্ছে না নাকি? স্যার বুঝতে পারা যাচ্ছে না। এবার বুঝতে পেরেছো? স্যার স্যার বুঝতে পারা যাচ্ছে না সাইডে, এই সাইডটা স্যার লাইটের ওইদিকে বুঝতে পারা যাচ্ছে না। এই জায়গাটা বুঝতে পারছো না? না না স্যার স্যার লাইটের দিকটা।
এই জায়গাটা তো স্যার ডান দিক। স্যার ডান দিকটা। বোর্ডের ডান দিকটা মানে এ পাশটা। হ্যাঁ বোর্ডের স্যার। ডান দিকটা। হ্যাঁ স্যার ওই পান্ডার। স্যার ওই পাশটা যেদিকে আগে দেখালেন, হ্যাঁ এই স্যার পাশটা। আলো দেখা যাচ্ছে এখানে। বেশ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো, এবার বুঝতে পারছো? না স্যার। হালকা হালকা। না স্যার এখনো বুঝতে পারছি না। স্যার M1 M2 নিচে কি? সে লেখাগুলো ভালো বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে না। স্যার স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না ভালো করে। তোমাদের ফোনে ব্রাইটনেস বাড়িয়েছ? তোমাদের প্রত্যেকের ফোনের ব্রাইটনেস বাড়িয়েছ কি? হ্যাঁ স্যার বাড়ালাম। হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার, বাড়ানো বাড়িছি। সে বাড়ানো আছে। তবুও বাড়ানো আছে। স্যার তবুও বুঝতে পারছি না। স্যার, স্যার ফোনটা একটু কাছে নিয়ে যাবেন। হ্যাঁ স্যার ল্যাপটপ। হ্যাঁ বলো। স্যার আপনার ক্যামেরাটা একটু কাছে নিয়ে যাবেন। বেশ, দেখছি। তবুও বোঝা যাচ্ছে না। এবার না স্যার, না স্যার বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বোঝা যাচ্ছে না স্যার। স্যার বোঝা ঠিক যাচ্ছে। আছে না? স্যার যাচ্ছে। বেশ, স্যার যাচ্ছে স্যার যাচ্ছে যাচ্ছে। ঠিক আছে। যাচ্ছে স্যার। বেশ, এবার নিজেরা সবাই অফ করে দাও, মিউট করে দাও। আর অনন্যা মন্ডল ভিডিও অন করতে বলেছিলে? অনন্যা মন্ডল ভিডিও অন করে বসে আছো কেন? অংশুমান, হ্যাঁ স্যার। ভিডিও অফ হয়নি অংশুমানের। ও ভিডিও অফ হয়নি? অংশুমান না, সরি, ওর নামটা কি? হ্যাঁ, সেটা। রাজদীপ। রাজদীপ। হ্যাঁ, ঠিক 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 আছে। বেশ, সুবর্ণ সেনগুপ্ত যিনি আছো, এই টাকার নাম নিজের নামে ঢুকবে, বাবার নামে নয়। এইখানে অনন্যা মন্ডল এখনো অডিও অফ দেখতে পাচ্ছি না। আমাকে যদি বারবার এইটাকে মানে তোমার ডিসরাপ্ট করে আমাকে যদি ওই মিউট অল করতে হয়, তাহলে ক্লাসটা কিন্তু খুব হ্যাম্পার্ড হবে। অর্থাৎ যে পড়াটা আমরা পড়বার মানে ভেবে নিয়ে আসবো, এতটা পড়া করবো, কিন্তু তোমাদের তার আধা পড়া হবে না। কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট করতে যদি এতটা সময় চলে যায়। আবার অনন্যা মন্ডল আবার আনমিউট হয়ে গেছে। এবার আমি তাহলে মিউট অল করছি, দেখো তোমরা আর কিন্তু আনমিউট করবার সুযোগ পাবে না। বেশ, আমরা তোমরা তার মানে সেক্ষেত্রে আর কিছু করবার সুযোগ হবে না। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। বেশ, বেশ, আমরা আবার ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা যতদূর এখানে গিয়েছিলাম, g ইকুয়াল টু f r স্কয়ার বাই m1 m2, তাহলে ইউনিট অফ জি, আমি বাংলা ইংরেজি মিশিয়ে লিখছি, তোমরা ইংরেজিতে যারা লিখছো তারা ইউনিট অফ জি লিখবে, ইকুয়াল টু তাহলে ইউনিট অফ এফ ইন্টু ইউনিট অফ আর স্কয়ার বাই ইউনিট অফ m1 m2। অর্থাৎ সোজা কথায় এফটা কি এখানে লিখে নি কোথাও, এখানে একটু লিখে রাখি কোথাও, কোথায় জায়গা আছে উপরে। এফ হচ্ছে প্রযুক্ত বা প্রযুক্ত নয়, কার্যকর মহাকর্ষীয় বল
2 নম্বর হচ্ছে M1 এবং M2 বস্তুর বিন্দু ভর, আর আর হচ্ছে বস্তু দুটির মধ্যে এই, তাহলে আমরা এখানে এফ এফ মানে হচ্ছে ফোর্স বা বল, তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কি? না নিউটন। আর মানে হচ্ছে দূরত্ব, তার স্কোয়ার আছে, তাহলে এটা মিটার স্কোয়ার বাই M1 M2। M1 মানে M1 একটা ভর, তার একক কিলোগ্রাম, M2 আরেকটা ভর, তারও একক কিলোগ্রাম, তাহলে দুটো ভর যেহেতু গুণ আছে তাহলে এখানে কিলোগ্রাম স্কোয়ার। তাহলে পুরোটা দাঁড়াবে N M2 কেজি -2। তাহলে জি এর একক বা জি এর ইউনিট কি বোঝা গেল? নেক্সট আমি একবার কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই যে যেটুকু অংশ বললাম সেইটুকু অংশ নিয়ে কারোর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো। তবেই আনমিউট করবে, নাহলে কিন্তু আনমিউট করবে না। স্যার জি এর এককটা একটু বুঝিয়ে দিন একবার। জি এর এককটা দেখো, এই অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছো। F = G M1 M2 R²। তারপরে আমরা কোনাকুনি গুণ করেছি F² রয়েছে, তাহলে ডান দিকটা যেমন থাকবে তেমনই আছে, G M1 M2 আছে। তাহলে G = F² M1 M2। তাহলে G এর একক, তাহলে বাঁ দিকের একক চাইছি আমি, তাহলে সমান হবে ডান দিকের একক মানে ইউনিট অফ F ইন্টু R² আছে, তাহলে ইউনিট অফ R², আর তলায় M1 M2 গুণ আকারে আছে, তাহলে ইউনিট অফ M1 M2। এবার এসআই পদ্ধতিতে আমি একক লিখতে চাইছি, এসআই পদ্ধতিতে একক লিখতে চাইছি যখন, এটা তাহলে নিউটন মিটার স্কয়ার, এফ এর একক নিউটন, আর স্কয়ারের একক তার মিটার স্কয়ার, আর M1 M2 দুটো ভর, এই দুটোর তোমার এ কি হবে, দুটোর একক কি হবে একসঙ্গে? কিলোগ্রাম স্কয়ার। তাহলে আমার তলায় কিলোগ্রাম স্কয়ার দিয়ে ভাগ, এবং এর আগেও দেখিয়েছি যে তলায় যেটা পাওয়ারে থাকে সেটা যখন উপরে চলে যায় মাইনাস হয়ে যায়। এই জিনিসটা তোমরা এর আগেও দেখেছো, নতুন নয় তোমাদের কাছে। তাহলে আমরা জি এর একক কি সে অবধি জেনে গেলাম। তোমাদের বইতে এই যে জিনিসটা আমরা লিখেছি জি এর, তাহলে এই যে 6.67 × 10⁻11, তাহলে এর পাশে একক লিখিনি, দেখো এর পাশে তাহলে একক যদি লিখতে হয় নিউটন মিটার স্কয়ার kg⁻², সেটা লিখতে পারি। দেখো নিউটন মিটার স্কয়ার kg⁻²। এই অবধি ক্লিয়ার সকলের? আচ্ছা, আর একটা কথা দেখলাম একজন লিখেছো যে আমার ফোনে সাউন্ড আসছে না, সেটা তোমার ওইখানে লোকাল কানেক্টিভিটির প্রবলেম। আমার এখানে সাউন্ড, যারা তোমার ক্লাস করছো বেশিরভাগ ছেলে মেয়ে সাউন্ড পাচ্ছ, সুতরাং একজন যদি না পাও সেটা হয় তোমার ফোনে অডিওটা অফ করা আছে, মানে অর্থাৎ অডিও ভলিউম কমানো আছে, না হলে তোমার ওখানে কানেক্টিভিটির প্রবলেম আছে। আচ্ছা, নেক্সট আমরা এই যে জায়গাটা করলাম এটা ন্যাচারালি আশা করছি টুকে নিয়েছো সবাই। আমরা এরপর একটা হিসেব করার চেষ্টা করে দেখবো, মুছে দিচ্ছি এই জায়গাটা। এইটুকু অংশ মুছে দিলাম। এবার দেখো
সেটা হচ্ছে আমাদের হাতে কি রিলেশন আছে, F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার, এই রিলেশনটা আছে। তাহলে তোমাদের একটা যদি প্রশ্ন দিই, এই রিলেশনটা আছে। তোমাদের যদি এবার একটা প্রশ্ন দিই এরকম ভাবে যে ধরো দুটো মাস, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে একটা কোন দূরত্ব আছে, এখানে a মাস, এখানে b মাস, এটা m1 এটা m2, এই দূরত্বটাকে আমি r1 দিয়ে লিখছি, r1 দিয়ে লিখছি এই দূরত্বটাকে। তাহলে এদের মধ্যে রিলেশন কি, f ইকুয়াল টু g m1 m2 বাই r1 স্কয়ার। আচ্ছা, এটাকে আমি f1 বললাম যেহেতু r1। তোমাদের প্রশ্নটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে if the distance between the masses are triple, 3 গুণ করা হয় যদি, তাহলে then what will be the force acting between the masses in respect of initial force। বাংলা করলে কি দাঁড়ায়, অর্থাৎ বাংলাটা মুখে বলছি, দেখো যদি এই মাস পয়েন্ট যেগুলো আছে অর্থাৎ এ আর বি, এগুলোকে যদি বাংলায় প্রশ্নটা এরকম দাঁড়াবে, যদি এই দুটো ভরের মধ্যে দূরত্বকে 3 গুণ করা হয়, এই যদি ভরের মধ্যে দূরত্বটাকে 3 গুণ করা হয়, তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে তোমার ফোর্সটা পাল্টে যাবে, অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্স যেটা m1 আর m2 এর মধ্যে কাজ করছে সেটা পাল্টে যাবে। সেটা যদি পাল্টে যায়, সেই নতুন ফোর্সটা প্রাথমিক যা ফোর্স ছিল অর্থাৎ f1 এর কত গুণ হবে সেটা আমরা বার করতে চাইছি। অর্থাৎ বলতে চাইছি এইটা ছিল, মানে এই r1টা 3 গুণ করা হয়েছে, অর্থাৎ r1টা ধরো r2 করা হয়েছে, যেখানে r2টা হচ্ছে 2 নয় 3r1। এইখানে m1 আছে, এইখানে m2 আছে, এটা a এটা b, a b, এই m1 এই m2, এখানে r2 হচ্ছে 3r1। তাই যদি হয় তাহলে এদের মধ্যে ব্ল্যাকে আমাদের গভর্নমেন্টের ফোন নম্বর কত 74101 বাংলায় বল। ঠিক আছে, আচ্ছা এদিকে দেখো, আমরা আশা করি তোমরা সবাই টুকে ফেলেছো। আমরা নেক্সট যে অঙ্কটা যাব সেই অঙ্কটা একটু বলে দিই। কারণ ফর্মেট সাধারণত ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি কথা হয়। ঠিক আছে, the gravitational force between two objects
masses m1 and if m2 having distances between them, the gravitational force between two objects of masses m1 and m2 having distances between them r1 is f1. If m1 if m1, m2 and r1 all are doubled, what স্যার এটার বাংলাটা বলছি দাঁড়াও, what will be the final? ছবিটা হালকা হালকা বোঝা যাচ্ছে না, ব্লার হয়ে যাচ্ছে মানে। বেশ পড়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো, আগে লিখে দিই। আমাদের সিটু কাকু কালো পেন এমন একটি দিয়ে গেছে, সেটা দিয়ে কালো পড়ছে, কালি পড়ছে না, সবুজ পেন দিয়ে লিখছি, তাই জন্য একটু হালকা দেখছো। সিটু কাকু এখানে দাঁড়িয়ে আছে, সেই জন্য ওনাকে শুনিয়েই বললাম। What will be the final? What will be the final force between the masses in terms of initial force? আগের মতোই খানিকটা অঙ্কটা। আচ্ছা, পুরোটা পড়ে দিচ্ছি এখন ইংরেজিতে, তারপর বাংলাটা বলছি, দেখে নাও মন দিয়ে। The gravitational force between two objects. The gravitational force between two objects of masses m1 and m2, having distances between them r1 and r2. Sorry, having distances between them r1 is f1, r2 not. The gravitational force between two objects of masses m1 and m2 having distances between them r1, এখানে একটা কমা দিতে পারো, is f1, full stop. If m1, m2 and r1 all are doubled, তাহলে m1 কেও ডাবল করছি, m2 কেও ডাবল করছি, r1 কেও ডাবল করছি, what will be the final force between the masses in terms of initial force? What will be the final force between the masses in terms of initial force? এবার বাংলায় বলি শোনো, বাংলায় হচ্ছে m1 এবং m2 দুটি বিন্দু ভর, m1 এবং m2 দুটি বিন্দু ভর যাদের মধ্যে দূরত্ব r1। m1 এবং m2 দুটি বিন্দু ভর যাদের মধ্যে দূরত্ব r1। দাঁড়িয়ে এই অবস্থায় তাদের মধ্যে কার্যকর মহাকর্ষীয় বল F1। এই অবস্থায় তাদের মধ্যে কার্যকর মহাকর্ষীয় বল হচ্ছে F1। দাঁড়িয়ে দাও, যদি m1, m2 এবং r1 সবগুলিকেই দ্বিগুণ করা হয়, তাহলে ফাইনাল কার্যকর বল কত হবে? তাহলে ফাইনাল কার্যকর মহাকর্ষীয় বল কত হবে প্রাথমিক বলের সাপেক্ষে? ওই সোজা কথায় এখানেও আমরা F1 আর F2 এর মধ্যে রিলেশন চাইছি আগেরটার মতো।
এই ঘরটা একদম টোটাল সাইলেন্স জোন থাকতে পারবেন। আর আমি মরছি। বাংলাতে আরেকবার বলে দেবেন? বাংলা না ইংরাজি? বাংলা। বাংলায় দেখো, M1 M2 বিন্দু বর্বিষ্ট দুটি বস্তু, তাদের মধ্যে দূরত্ব r1 এবং মহাকর্ষীয় আকর্ষণ বল F1। যদি M1 M2 r1 সবগুলোকেই দ্বিগুণ করা হয় তবে অন্তিমে মহাকর্ষীয় বল প্রাথমিক বলের কত গুণ হবে? কিন্তু আগে থেকে যে বলেছিল যে আমি ইউজ করছি, এটা আবার সেটিংসে চেঞ্জ করতে হবে। তাহলে এখন দেখবো একটু, কারণ এখন ছোট ছোট বলে ডিসক্রিপশন। আচ্ছা দেখো, অঙ্কটা এবার করবার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, M1 টা ডাবল করেছি, তাহলে M1 টা ধরো M1 ড্যাশ হয়েছে, সেইটা তার মানে 2M1। M2 টা M2 ড্যাশ হয়েছে, সেটা 2M2। আর R1 টা ধরো R1 ড্যাশ হয়েছে, সেটা হচ্ছে 2R1 ড্যাশ। এইটা তোমার অঙ্কটার মধ্যে বলা আছে, এই তিনটি জিনিস। তাহলে F equal to final F2 ফাইনাল ফোর্স বলি, তাহলে F2 equal to কি দাঁড়াবে, G তো যেমন আছে রইল, M1 ড্যাশ M2 ড্যাশ বাই R1 ড্যাশের স্কয়ার, এই দাঁড়াবে। এই যদি দাঁড়ায় তাহলে G M1 ড্যাশ মানে 2M1, M2 ড্যাশ মানে 2M2 বাই R1 ড্যাশের স্কয়ার মানে R1 2R1 তার স্কয়ার। স্যার হেজি আসছে। সাবান জল দিয়ে ধুয়ে দাও, একটু ক্লিয়ার হয়ে যাবে। তুমি যে যে টেকনিক্যাল বাইন্ডিংস দিয়ে বাঁধা, আমি তার চেয়ে বেশি বাঁধা, সুতরাং আমি কিছু এখানে ক্লিয়ার করতে পারছি না, এটা ভেবে নিও না। আমার কাছে যা রসদ আছে তাই দিয়ে যেটা সবচেয়ে বেস্ট তোমাদের দেওয়া সম্ভব সেইটাই দেওয়ার চেষ্টা করছি। এর চেয়ে ভালো দেওয়ার পরিকাঠামো আপাতত নেই আমাদের, এটা মেনে নিতে হবে। দেখো আমরা এখানে M1 ড্যাশের জায়গায় 2M1 বসালাম, M2 ড্যাশের জায়গায় 2M2 বসালাম, R1 ড্যাশের স্কয়ারের জায়গায়
2r1 স্কয়ার বসালাম, তাহলে এই g ইনটু 4m1 m2 বাই 4r1 স্কয়ার, অর্থাৎ 2r1 স্কয়ার কে হোল স্কয়ারে ভাঙলে 4r1 স্কয়ার হয়, তাহলে উপরেও 4 তলায়ও 4 ক্যান্সেলড হয়ে গেল, তাহলে পড়ে রইল কি, পড়ে রইল g m1 m2 বাই r1 স্কয়ার ইকুয়াল টু তাহলে f1। তাহলে আমরা কারণ f1 মানে তো সেই একদম উপরে, যদি দেখো একদম বোর্ডের উপরের দিকে ভালো করে তাকাও, f1 ইকুয়াল টু হয়ে আছে g m1 m2 বাই r1 স্কয়ার, দেখতে পাচ্ছ। আবার আমরা বোর্ডের তলার দিকটা দেখি, তাহলে g m1 m2 বাই r1 স্কয়ার, তাহলে f2 আর f1 তাহলে সমান, অর্থাৎ সোজা কথায় ভরগুলো প্রতিটিকে দ্বিগুণ করলে এবং দূরত্বকেও দ্বিগুণ করলে একই সঙ্গে যদি করা হয় কাজটা, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না, মহাকর্ষীয় আকর্ষণ বল কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ সোজা কথায় এটা দ্বিগুণ দিয়ে অঙ্কটা দিলাম, তোমরা বাড়িতে 3 গুণ 4 গুণ দিয়েও টেস্ট করে দেখতে পারো। অর্থাৎ ভরগুলোকে যত গুণ বাড়াবে, প্রতিটি ভরকে, দূরত্বটাকেও যদি তত গুণই বাড়াও, তাহলে the gravitational force will remain unchanged, মহাকর্ষীয় আকর্ষণ বল অপরিবর্তিত থাকবে। এইবার বলো এই জায়গাটা থেকে যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করে ফেলো, কারণ এই জায়গাটা একটু ম্যাথমেটিক্যাল, কিছু করার নেই, ওইগুলো দেখবে প্রচুর অঙ্কটা কষে দেওয়া আছে। স্যার নিচের অংশটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলো। স্যার নিচের অংশটা বুঝতে পারলাম না। নিচের অংশটা বলতে ওই f2 is equal to g m1 dash m square dash ওই জায়গাটা, ওইখান থেকে। দেখো m1 এর জায়গায় আমি 2m1, m1 ড্যাশের জায়গায় 2m1 বসিয়েছি, এইখানে তো অলরেডি প্রত্যেকটি ভরকেই তো দ্বিগুণ করেছি, তাহলে দ্বিতীয় ভরটা প্রথম ভরের তো দ্বিগুণ, তাহলে দ্বিতীয় ভরটা যদি প্রথম ভরের দ্বিগুণ হয়, তাহলে আমি m1 ড্যাশের জায়গায় 2m1 বসিয়েছি, m2 ড্যাশের জায়গায় 2m2 বসিয়েছি। এবার বলো আর সমস্যা লাগছে কিনা। r1 ড্যাশের জায়গায় 2r1 ড্যাশ বসিয়েছি, এবার ওটাকে সরল করো, 2r1 হোল স্কয়ার মানে হচ্ছে 4r1 স্কয়ার, তাহলে এবার তার মানে 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল মানে g ইনটু m1 m2 বাই r1 স্কয়ার, তাহলে g m1 m2 বাই r1 স্কয়ার মানে প্রাথমিক যে ফোর্সটা ছিল m1 m2 ফোর্সের মধ্যে ভর দুটোর মধ্যে, সেটা হচ্ছে f1, তাহলে f1 ইকুয়াল টু f2। ক্লিয়ার? হ্যাঁ বেশ, আচ্ছা আমরা আর একটা জিনিস, নিচের বাঁ দিকেরটা বুঝতে পারছি না কোন বাঁদিকেরটা, কোন কি লেখা আছে স্যার। বলো? ওই যে ইউনিট অফ ফোর্স ইনটু ইউনিট অফ আর স্কয়ার। এটা তো বাবু অনেকক্ষণ আগেও বলা হয়ে গেছে, তুমি কোথায় ছিলে? শোনো একটা কথা বলি, সবাইকে বলছি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে যে ভিডিওগুলো মানে যে যে ক্লাসগুলো এখানে হচ্ছে, সেই ক্লাসগুলোর যতটা পারবো সবগুলো হয়তো পেরে উঠবো না, পরপর মানে ম্যারাথন ক্লাস যখন চলবে, রেকর্ডিং রেন্ডার করবার সময় দিচ্ছি না, তার আগে আমরা নেক্সট মিটিংয়ে ঢুকে যাচ্ছি। সমস্যা যেটা হচ্ছে যে পুরো মিটিং রেকর্ডিং হয়তো হচ্ছে না, আজকের মিটিংটাই কি রেকর্ডিং হয়েছে জানি না, তোমরা চেষ্টা করো যতটা রেকর্ডিং করে তোমাদের ওই ইউটিউবে আমরা আপলোড করে দেব, দেওয়ার পর তোমরা ওই লিঙ্কটা তোমাদের গ্রুপে পেয়ে যাবে, ওই লিঙ্কটা দিয়ে পুরো ক্লাসটাই আবার নিজের সময় মতো আবার দেখতে পাবে। বেশ, এবং তাইতে যাদের অডিও সমস্যা হচ্ছে তারা অডিওটাও সেখানে পরিষ্কার শুনতে পাবে বলেই আমার বিশ্বাস। বেশ, নেক্সট যে বিষয়টিতে আসবো সেই বিষয়টি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ শব্দটা বলার আগে ত্বরণ কি, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন,
এটা একটুখানি কিন্তু আহ, মনে করতে হবে। অ্যাক্সিলারেশন কি সেটা তোমাদের আগে শেখানো হয়েছে। সেই অ্যাক্সিলারেশন কি কি সেটা আমি যেহেতু তোমার থেকে এখানে প্রশ্ন করে উত্তর নিচ্ছি, বলে দিই কোনো বস্তুর যদি বেগ পরিবর্তন হতে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সেই বেগ পরিবর্তনের হারটাকে ত্বরণ বলা হয়। অর্থাৎ সোজা কথায় rate of change of velocity is known as acceleration। এবার যদি ভেলোসিটি বাড়তে থাকে, আমরা জেনারেলি অ্যাক্সিলারেশন বা ত্বরণ শব্দটা বেগ বাড়ার ক্ষেত্রে ব্যবহার করি এবং মন্দন শব্দটা বেগ কমার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে, বেগ কমে যাওয়ার হারকে মন্দন বলে। এবার দেখো একটা কথা বলি, তাহলে অভিকর্ষজ ত্বরণ বর্গের জ যুক্ত হচ্ছে, তাহলে আতাউল স্যার আছেন এখানে, বর্গের জ যখন যুক্ত হয় কোনো জায়গার সঙ্গে, তাহলে সেইটা কোথা থেকে জন্মগ্রহণ করেছে সেইটা বোঝায় পঙ্কজ, মানে পাখি যাহা জন্মায়। তাহলে অভিকর্ষজ মানে যেটা অভিকর্ষ থেকে সৃষ্টি হয়েছে, অভিকর্ষ থেকে যাহা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অভিকর্ষজ। অভিকর্ষজ ত্বরণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কথাটা মানে কি? সহজ কথায় তোমাকে যদি ধরে করেছো, তোমাকে ধরে আমি কিছু ফেলে দিলাম, মাঝে মধ্যে আমি ক্লাসে ধরেই থাকি, হ্যাঁ দোতলায় ক্লাস নিচ্ছি, এবার কিন্তু তোমরা বিরক্ত করছো, একদম হাত ধরে তুলবো, তুলে একদম দোতলা থেকে এক করবো। তখন যেভাবে তোমরা পড়তে থাকবে সেটাই কিন্তু অভিকর্ষজ ত্বরণ সহ করতে থাকবে। তার মানে তোমাদের বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যে মুহূর্তে আমি তোমায় ছেড়ে দেবো দোতলা থেকে, তখন তোমার বেগ শূন্য থাকবে এবং ধীরে ধীরে যত তুমি নিচের দিকে নামতে থাকবে তোমার বেগ বাড়তে থাকবে। এই বেগ বৃদ্ধির হারটাকে তখন অভিকর্ষজ ত্বরণ বলবো। এই অভিকর্ষ ত্বরণ নিয়ে এত কথা বলছি কেন? তার আগে হ্যাঁ আরো একটি কথা বলে দেওয়া দরকার। আমি এর আগে নতুন ব্যবহার করলাম। মহাকর্ষ আর অভিকর্ষ তফাৎ কি? মহাকর্ষ আর অভিকর্ষ বাকিদের অডিও মিউট করতে শোনা যাচ্ছে না ভালো করে। শুনতে পাচ্ছ না তো? না ছাদে চলে যাও, তোমার যেখানে বসে আছো সেখানে সিগন্যাল খারাপ। আমার কাছে এমন কোনো যন্ত্র নেই যারা শুনতে পাচ্ছ না তাদের কাছে আমি মানে আওয়াজ ইচ্ছে করে কম পৌঁছে দিচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে বললাম যা মানে রসদ আছে সেইটা দিয়ে সবচেয়ে সেরা জিনিস পৌঁছানোর চেষ্টা করছি। এর চেয়ে বেশি স্যার আমাদের এখানে নেই। স্যার স্যার বিভিন্ন জন কথার ফলে শোনা যাচ্ছে না, মাইক গুলো সবাই অন করে দিয়েছে বলে। তোমাদেরই বন্ধু, একটা গাধা কিন্তু অন্য গাধাদের সম্বন্ধে নালিশ জানায় না, ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো, মানুষে করে, মানুষে নালিশ জানায়, কিন্তু তোমরা তো মানুষের পর্যায়ে পড়ো না। হ্যাঁ গাধারা কিন্তু করে না, একটা গাধা অন্য গাধা সম্বন্ধে কমপ্লেন করে না। বেশ, যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। অভিকর্ষ শব্দটা কোথা থেকে এলো? মহাকর্ষ হচ্ছে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই ভর থাকার কারণে যে আকর্ষণ, সেটাকে বলে মহাকর্ষ। এই দুটি বস্তু, এই আকর্ষণকারী বস্তু দুটো এর মধ্যে যদি একটা পৃথিবী হয়, পৃথিবী অর্থাৎ অন্য বস্তুকে নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাকে বলা হয় অভিকর্ষ। তার মানে ইংরেজিতে বললে the force between any two objects due to their masses is gravitation. If any of the objects একটা 15 মিনিট। আবার কে কথা বলছো? 15 মিনিট নেবো কি 1 ঘন্টা নেবো সেটাও তোমার কথা বলার দরকার নেই। আমি কিন্তু যদি বুঝতে পারি কে কথা বলছো, এইরকম ধরনের লুজ টক আসলে তো অভ্যেস হয়ে গেছে, নিজেদের সামলাতে পারছো না, পরের দিন থেকে আর কিন্তু যখন জয়েন করার জন্য অপশন চাইবে আমি মানে ক্যান্সেল করে দেবো। যদি বিরক্ত লাগে বেরিয়ে যেতে পারো, আর 15 মিনিট বলে অন্যদের শোনানোর দরকার নেই। বেশ, যেখানে ছিলাম সেই অংশটা বলেই শেষ করব। মাঝখানে হঠাৎ করে শেষ করতে পারবো না বলেই, নাহলে এক্ষুনি আমি শেষ করে দিতাম।
পড়ানোটা একটা, আমি তো যন্ত্র নই, এখানে রেকর্ডেড কিছু ভার্সন বাজছে না। সুতরাং আমার যদি এমন কিছু কাজ তোমরা করো যেটাতে আমার মানসিকতাটা নষ্ট হয়ে যায়, আমি ক্লাস নিতে পারবো না। আচ্ছা, যেটা ইংরেজিতে বলছিলাম, ইফ one of the object with attracting each other be our earth, then the force of attraction between the objects is called gravity. অর্থাৎ সহজ ভাষায় বললে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে, গ্র্যাভিটেশন বলে। আর এই আকর্ষণকারী বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সঙ্গে অন্য কিছুর আকর্ষণ, সেটা যা খুশি হতে পারে, পৃথিবীর উপর রাখা বস্তু হতে পারে, পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তু, মহাজাগতিক বস্তুর মধ্যে আকর্ষণ হতে পারে। এই জিনিসটাকে আমরা অভিকর্ষ বলে সূচিত করি বা গ্র্যাভিটি বলে সূচিত করি। আমাদের ক্লাস আজকে এই অবধি থাক, এন্ড করছি।